পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে জাপানিজরা আসলে একটু বেশি সেনসিটিভ। তো তার কারণ হচ্ছে যে এই কুকুরছানাটি রাস্তায় মলত্যাগ করতে গেছিলো। তো ভদ্রমহিলাটা তার হাতে পলিথিন দিয়ে আসলে ময়লা রাস্তায় পড়তে দেয় নাই। তো আসলে ব্যাপারটা আমাদের কাছে একটু হাসির ব্যাপার হলো, জাপানিজদের কাছে কিন্তু এটা খুবই নর্মাল একটা ব্যাপার। কারণ ওরা হচ্ছে রাস্তায় কখনো কোথাও ময়লা ফেলবে না, ইভেন ময়লা করতে দিবে না, বা ওরা এটাতে প্রচুর রিগ্রেট ফিল করে যদি কেউ ময়লা করে। তো আমার কাছে ব্যাপারটা একটা সময় অদ্ভুত লাগতো যে জাপানিজরা কীভাবে সব কিছু এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। তো এটা নিয়ে একটা স্টোরি আছে, যেটা হচ্ছে যে 1960 সালের দিকে জাপানিজ গভর্নমেন্ট একটা প্ল্যান করলো যে তারা তাদের টোকিও শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। তো সেটার জন্য যেটা করে, ওরা বিভিন্ন জায়গায় জায়গায় ডাস্টবিন সেট আপ করে এবং একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেয় যে সবাই এই সময়ের ভিতর ময়লা ফেলবে। কিন্তু দেখা গেল যে আসলে হঠাৎ করে এই রুলস করাতে খুব একটা কাজ হচ্ছিল না, কারণ সবাই রুলসটা মেনটেন করতে পারতেছিল না। তারপর যেটা করা হয় যে প্রত্যেকটা জায়গার জন্য একজন করে লিডার বানানো হয়, যে তার দায়িত্বে এরিয়াটা থাকবে, সে এটা দেখাশোনা করবে। কিন্তু এইসব লিডারদের জন্য আলাদা করে কোনো ধরনের পুরস্কারের ব্যবস্থা ছিল না। জাস্ট তাদেরকে ইন্সপায়ার করা হতো। তাদেরকে এমনও ছিল না যে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা এইসব খেয়াল রাখার জন্য তারা বাধ্য ছিল, এরকম না। এসবের জন্য তাদেরকে কোনো ধরনের পানিশমেন্ট বা পেনাল্টি ব্যবস্থা ছিল না। তাদেরকে জাস্ট বলা হতো যে তোমার এলাকা বেশি পরিষ্কার, তোমার এরিয়াটা বেশি সুন্দর। তো এটা করাতে দেখা গেলো যে আসলে এটা খুব কাজ হচ্ছিল। তো পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়তে লাগলো। তারপর যেটা হয় যে তখন টোকিওতে একটা অলিম্পিক অনুষ্ঠান আয়োজন করা হচ্ছিল। তো তখন জাপানিজ গভর্নমেন্টের পক্ষ থেকে সবার উদ্দেশ্যে একটা মেসেজ দেওয়া হয়, জনগণ যারা আছে সবার উদ্দেশ্যে, যেহেতু দেশের বাইরে থেকে অনেক ফরেনার আসবে, পর্যটক আসবে, তো তারা যেন তাদের শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পায়। কারণ হচ্ছে যে দেশের বাইরের মানুষের কাছে বদনাম হলে এটা পুরো দেশের জন্য একটা বদনাম। মানুষ তখন পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি আরও বেশি করে মনোযোগ দিতে লাগলো। তো যখন অনুষ্ঠান শেষ হয়ে গেল, তখন গভর্নমেন্ট প্ল্যান করলো যে যেহেতু এটা লং টাইমের একটা অভ্যাস হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্নতা, তো এটা কীভাবে ধরে রাখা যায়। তখন গভর্নমেন্ট বিভিন্ন ইউনিভার্সিটি যারা আছে এদের সাথে কথাবার্তা বলে দেন তারা নতুন কিছু প্ল্যান করলো। প্ল্যানটা হচ্ছে এরকম যে এই ইউনিভার্সিটি থেকে বিভিন্ন উন্নত দেশে কিছু রিসার্চে পাঠানো হলো যে তারা আসলে দেখে আসবে তারা কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। দেন তারপর তারা কিছু রুলস করলো, যে রুলস হলো যে যেখানে ময়লা হবে সেখানে ময়লা সংরক্ষণ করা হবে। এটা হচ্ছে 1 নম্বর রুলস। তারপর হচ্ছে যে ময়লা করবে সেই পরিষ্কার করবে। এমন না যে তাদের পরিষ্কার করার জন্য আলাদা লোক থাকবে, যে সে এসে ময়লা পরিষ্কার করবে, বা একটা নির্দিষ্ট এরিয়া থাকবে যে যেখানে এসে তারা ময়লা ফেলবে সেখান থেকে ময়লা সংগ্রহ করে নিয়ে যাবে, এরকম না। তো যার যার দায়িত্বে যার ময়লা সে পরিষ্কার করবে, আর ময়লা যেখানে হবে সেখানেই সংরক্ষণ করবে। সেটা হোক বাড়ি বা স্কুল কলেজ, যেখানেই থাকুক সব জায়গাতে ডাস্টবিনের ব্যবস্থা থাকবে। তো যেটা হয় যে জাপানে কিন্তু প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এরকম ডাস্টবিন বক্স থাকে, যেটা হচ্ছে যে 3 রকমের বক্স থাকে। এক বক্সে থাকবে শুধু প্লাস্টিকের আবর্জনা, আরেক বক্সে থাকবে কাচের জাতীয় বা এরকম বোতল টাইপসের যেগুলো আছে এইগুলো, আর একটা হচ্ছে যে কাঁচা শাকসবজি বা খাবারের যে অবশিষ্ট অংশ থাকে এগুলো আবর্জনা। তো এতে করে দেখা গেল যে তাদের আসলে ময়লা ফেলার জন্য খুব দূরে যাইতে হতো না। ওরা হচ্ছে ময়লা যেখানে হতো সেখানেই রাখতে পারতো। আর হচ্ছে জাপানে ময়লাগুলো হচ্ছে কি যে প্রতি সপ্তাহে সপ্তাহে এসে ময়লার গাড়ি এসে ময়লা নিয়ে যায়, কিন্তু এই ময়লাগুলো নিয়ে যে কোথায় ফেলে সেটা আসলে কেউ বলতে পারে না। তো ওদের এরকম নাই যে ময়লার ভাগাড় আছে যেখানে আসে ময়লা ফেলবে, এখান থেকে গন্ধ ছড়াবে, এরকম নাই। তো এই রুলস করাতে যেটা হয় যে তখন খুবই কাজে দেয়। তখন আরেকটা পলিসি ওরা ইউজ করে, যেটা হচ্ছে রিসেট পলিসি। তো রিসেট পলিসি হচ্ছে এমন একটা পলিসি যেটা হচ্ছে যে কেউ যদি কোনো একটা জিনিস ইউজ করে, দেন সে ইউজ করার পর সেটা পরিষ্কার করে যাবে। সেটা হোক খাবারের প্লেট, বা হচ্ছে কোনো একটা রেস্টুরেন্টে খাওয়ার পর, বা হচ্ছে যদি কেউ ওয়াশরুম বা টয়লেট ইউজ করে, সেটা যাই ইউজ করুক না কেন, কেউ যদি সেটা ইউজ করে দেন পরিষ্কার করে যাবে, পরবর্তী যেন সে ওটা পরিষ্কার দেখতে পায়, দেন সেও আবার এটা ইউজ করে পরিষ্কার করে যাবে। তো এতে করে দেখা গেলো যে এই পলিসিটা ইউজ করার কারণে ওদের হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়তেই লাগলো। তো আলটিমেটলি দেখা গেলো যে ওরা এইভাবে চলতে চলতে ওদের একটা অভ্যাস হয়ে গেল, ওদের একটা কালচার হয়ে গেল, যে ওদের একটা সংস্কৃতি, পরিষ্কার পরিচ্ছন্নতা যে বিষয়টা ওদের জন্য এটা একটা সংস্কৃতি হয়ে দাঁড়ায়।
এখন যদি কেউ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে সেটা ওদের একটা ইগোর ব্যাপার, মানে ওদের ইগোতে লাগে বেশ। কেউ যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে সে নিজেই নিজের কাছে রিগ্রেট ফিল করে। তো জাপানে কিন্তু এই মানে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা, এটা ময়লা আবর্জনার ব্যাপার যাই কিছু বলেন, এটা হচ্ছে যে সবাই নিজের কাজ, এইসব কাজ নিজেই করে, এটার জন্য আলাদা কোনো লোক নেই। এটা জাপানের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ যারা আছে সবাই। আর জাপানে স্কুল কলেজে ছোটো বাচ্চাগুলো যেগুলো আছে এদেরকে ছোটোবেলা থেকে এই শিক্ষাগুলো দেওয়া হয় যে পরিষ্কার পরিচ্ছন্নতা। ওদেরকে 3টা শিক্ষা খুব ভালোভাবে দেওয়া হয়। এটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, আর এটা হচ্ছে সময়ানুবর্তিতা, আর এটা হচ্ছে কীভাবে রাস্তা পার হতে হবে, ট্রাফিক সিগন্যাল, এই জিনিসগুলো খুব ভালোভাবে শেখানো হয়। তো স্কুল কলেজের বাচ্চারাও কিন্তু ওই ময়লা আবর্জনার বিষয়টা হচ্ছে কি যে ছোটো ছোটো পেন্সিল ইউজ করে বা রাবার ইউজ করে, রাবারে যে ময়লাগুলো হয় এগুলো ওরা একটা কাগজে করে ডাস্টবিনে ফেলে আসে। তো ছোটোবেলা থেকে এই শিক্ষা দেওয়ার কারণে ওরা আসলে এটা এটার সহজে বাদ দিতে পারে না, বা ওদের কাছে এটা খুবই খুবই নর্মাল একটা ব্যাপার পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা। তো এই হচ্ছে আসলে ওদের সিক্রেট ব্যাপার যে ওরা আসলে কেন এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন।